কেমন আছো বন্ধুরা? আমি সানা চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে, আর সঙ্গে নিয়ে এসেছি সানার গল্পের ঝাঁপি। আজকে শুনব লেখিকা দোয়েল নাগের গল্প মুক্তি। তবে গল্প শুরুর আগে চট করে জেনে নেব লেখিকা সম্পর্কে। লেখিকা দোয়েল নাগের জন্ম উত্তর কলকাতায়। রসায়নে স্নাতক, বিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যের প্রতি অনুরাগ তার চিরকালের। দেবকী মেমোরিয়াল স্কুলে এবং ইংল্যান্ডের সাউদাম্পটনে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বিভিন্ন বহুজাতিক সংস্থায় চাকরি করার সুবাদে নানান মানুষের সঙ্গে পরিচয় হয়। তারাই লেখিকার গল্পের চরিত্র হয়ে ওঠে। সুখী গৃহকোণ এবং সানন্দা পত্রিকায় লেখা প্রকাশের মাধ্যমেই লেখালেখি জগতে পদার্পণ। লেখিকার একক বই ব্ল্যাক ডেথ এবং ভিনদেশী তারা পাঠকের দ্বারা সমাদৃত হয়েছে। আজকের এই মুক্তি গল্পটি নেওয়া হয়েছে ভিনদেশী তারা থেকে। তাহলে শুরু করছি লেখিকা দোয়েল নাগের গল্প মুক্তি। আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। সল্ট লেকের কর্নার প্লটে বড় রাস্তার উপর বিশাল আকায় 3 তলা অট্টালিকাটি যে কোনো পথচারীর একবার হলেও নজর কাড়ে। বেগনভেলিয়ার সাজে সজ্জিত আর্চ গেট দিয়ে ঢুকে দুপাশে সযত্নে ট্রিম করা ঘাসের গালিচা, তাতে মরশুমি ফুলের বাগান। সদর দরজায় এক প্রস্তর মূর্তি স্বাগত জানাচ্ছে, সাথে অতন্ত্র প্রহরায় 2 রক্ষী। যে বাড়ির বাইরের রূপ এত সুন্দর, তার অন্দরসাজ সম্বন্ধে অনেকেরই কৌতূহল। বাড়িটির মালিক হলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ পাল, বয়স 50-এর দোরগোড়ায়। একতলায় প্রদীপ পালের মিটিং রুম, দোতলায় তার সহকারী ও বাড়ির চাকর বাকরদের বাস, আর 3 তলায় থাকেন তিনি নিজে। একাই থাকেন। স্ত্রী দেবিকার সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গেছে অনেক বছর আগেই। প্রাণের চেয়ে প্রিয় মেয়ে টুসিকে নিয়ে দেবিকা অন্যত্র ঘর বেঁধেছে। প্রদীপের জীবনে চলার পথটা নিঃসঙ্গতায় মোড়া। এই নিঃসঙ্গতাকে জয় করার জন্য প্রদীপ আরও বেশি করে ব্যবসায় ডুবে রয়েছে। শেয়ার মার্কেটে সেন্সেক্সের ওঠাপড়া, ব্যবসার আরও প্রসার, আরও লগ্নি, আরও লাভ, সব সময় মাথায় ঘুরে মরে এক গোলক ধাঁধায়। বাজারে এক নতুন প্রতিযোগীর উদয় হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মার্কেটে ক্রেতাদের মন ঘোরানোর চেষ্টায় মেতেছে তারা। প্রদীপের মনে সবসময় এক শঙ্কা কাজ করে, প্রদীপের তিল তিল করে গড়ে তোলা রিয়েল এস্টেট ব্যবসায় থাবা বসাবে না তো নতুন প্রতিদ্বন্দ্বী? যত রাত বাড়ে শঙ্কা, নিঃসঙ্গতা জাঁকিয়ে বসে তাকে। ঘুমের ওষুধে আজকাল আর কাজ হয় না। অনেক রাত অবধি এপাশ ওপাশ করে। নিশ্চিন্তের ঘুম প্রদীপের জীবন থেকে কবে বিদায় নিয়েছে। তাই আজ কিছুটা বিরক্ত হয়েই 5টা স্লিপিং পিল খেয়ে নেয় সে। আশ্চর্যের ব্যাপার, তাও ঘুম আসছে না। বুকটা চিনচিন করছে। ঘুরে ফিরে পুরনো দিনের কথা, দেবিকার সঙ্গে কাটানো মুহূর্ত, টুসির একটু একটু করে বড় হয়ে ওঠা, এগুলোই মনে আসতে লাগলো। আচ্ছা, এখন টুসি ঠিক কত বড় হবে? দেখতে নিশ্চয়ই ওর মতোই হয়েছে। হঠাৎ ব্যালকনিতে একটা খুটখুট শব্দ পেল। গায়ে হাউসকোট চাপিয়ে বারান্দার স্লাইডারটা সরাতেই চোখে পড়ল এক কোণে এক শীর্ণ ব্যক্তি গুটিসুটি মেরে বসে আছে। কে কে ওখানে?
আগে আমি জগবন্ধু, জগা। জগা? জগাকে? নিচে কিছু হৈহট্টগোল শোনা যাচ্ছে। আগে বাবু, আমি চুরি করতে এসেছিলাম এই পাড়ায়, লোকের তাড়া খেয়ে এখানে এসে লুকিয়েছি। চুরি করতে এসেছিলে মানে? তুমি 3 তলায় এলে কি করে? আগে বাবু, বিশ্বাস করুন, আমি স্বভাবে চোর নই, অভাবে চোর। আমি আপনার কোনো ক্ষতি করব না। এখানে একটু অপেক্ষা করি, নিচের হইহল্লা শান্ত হলেই আমি চলে যাব। আপনি দয়া করে কাউকে খবর দেবেন না, না হলে ওরা আমায় খুব মারবে, আমায় জ্যান্ত পুঁতে দেবে বলেছে। কারা মারবে তোমায়? ওই পাবলিক। জানেনই তো, পাবলিকের মার কেওড়াতলা পার। আচ্ছা, তুমি ঘরে এসে বসো। এই শীতের রাতে বারান্দায় বসে আর ঠান্ডার কামড় খেতে হবে না। জগাকে বেডরুমে না ডেকে ব্যালকনি লাগোয়া পাশের ঘরে বসালো প্রদীপ। দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। আমার কাজের লোকেরা তো সব দোতলায়, এখানে থাকার মধ্যে কিছু শুকনো খাবার আছে, চলবে? না বাবু, আপনি ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো। আসলে বাড়িতে 2টো মেয়ে আর কোলের ছেলেটা 2 দিন কিছু খায়নি। চাল বাড়ন্ত, ওদের মুখের দিকে তাকাতে পারি না। ওদের মা, আমার বউটা কয়েক বছর হলো পঙ্গু, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। জানেন বাবু, একটা সার্কাস কোম্পানিতে কাজ করতাম, যা পেতাম তাতে চলতো না, কিন্তু তাও টেনে টুনে আমরা 5টি প্রাণী সুখে দুঃখে ঠিক চালিয়ে নিতাম। কিন্তু গরিবের সুখ বিধাতার সয় না। কোম্পানির মালিক ব্যবসা তুলে নিল, কাজটা গেল। জমানো টাকা, বউয়ের গয়না সব গেল। পাড়াপড়শির কাছে আর কত সাহায্য চাওয়া যায়? একটা কাজের জোগাড় করতে পারছি না, আর কিছুতেই চলছিল না। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আজ প্রথম চুরি করতে বেরিয়েছিলাম। বিশ্বাস করুন বাবু, আমি জাত চোর নই। আচ্ছা ঠিক আছে, চলে যাওয়ার সময় কিছু টাকা আর শুকনো খাবার নিয়ে যেও। বাবু, যদি কিছু মনে না করেন, আপনি কি এই এত বড় বাড়িতে একা? মা ঠাকুরন আপনার বাচ্চারা থাকে না? না, আমি একাই থাকি। সত্যি? কত বড় বাড়ি, কত বড় ঘর, ঘরেই জল, কল, সব সুবিধা। আর আমাদের বস্তিতে ওই ছোট্ট খুপড়ি ঘরে 5 জনে গাদাগাদি করে থাকি। টিনের দরজা, বাইরে রাস্তার কল থেকে টাইমে জল টেনে আনি। কোনোদিনও খাবার জোটে, কোনোদিনও জোটে না। বাচ্চাগুলো নতুন জামা চায়, তাও দিতে পারি না। ছেঁড়া ফাটা জামা পরে, রাস্তায় খেলা করে। বউটা কতদিন থেকে বিছানায় পড়া। আর আপনারা কত সুখেই না আছেন বাবু, কত পয়সা আপনাদের। সুখ? মৃদু হাসে প্রদীপ। শব্দটা আদৌ তার অভিধানে আছে কিনা তাই জানে না সে। হ্যাঁ, টাকা আছে বটে, তা প্রচুর, দরকারের থেকে অনেক বেশি। কিসে খরচ করবে তাই ভেবে পায় না। তার হয়তো ব্যবসা করার দরকারই নেই, তাও
ছুটে চলেছে আরও অর্থ উপার্জনের মোহে, শুধুমাত্র জীবনের পড়ে থাকা সময়টা কাটানোর জন্য। না হলেই যে আবার সেই নিঃসঙ্গতা গ্রাস করবে। আসলে কি জানো তো, সুখ শব্দটা বড্ড জটিল। কখন যে কার কাছে কি বেশি ধরা দেয় কেউ জানে না। তুমি যে স্ত্রীর সাহচর্য, অপত্য স্নেহের সুখ উপভোগ করছো, আমি সেই সুখ থেকে বঞ্চিত। আবার তুমি অর্থ সুখ থেকে বঞ্চিত। প্রদীপের জটিল ধাঁধা জগা কি বুঝল, শুধু হে হে করে মাথা নাড়ল। হাসলে জগাকে বেশ লাগে। হঠাৎ বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল। প্রদীপ ব্যালকনিতে এসে দেখল রাস্তার ধারে ল্যাম্পপোস্টে একটা শীর্ণকায় লোককে বেঁধে রাখা হয়েছে। তার মাথাটা নোয়ানো, হাত পা শিথিল। তাকে ঘিরে অনেক লোকের জটলা। কনস্টেবল এগিয়ে গিয়ে তার বাঁধন খুলে তাকে ফুটপাতে শুইয়ে নাড়ি দেখে নাকে হাত রেখে দারোগাবাবুর দিকে শঙ্কিত হয়ে বলল, স্যার, এ তো মরে গেছে। দারোগাবাবু শশব্যস্ত হয়ে এগিয়ে এসে লোকটিকে আর একবার নিরীক্ষণ করে জনতার দিকে তাকিয়ে বললেন, এ কি করলেন আপনারা? একে পিটিয়ে মেরে ফেললেন? আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে আপনাদের? আমাকে হ্যান্ড ওভার করে দিতে পারতেন। পুলিশ আসা অবধি ধৈর্য রাখতে পারলেন না আপনারা? এ তো মহা ঝামেলা হলো। আমি ভেবেছিলাম সেলে পুড়ে দেব, এখন আবার পোস্টমর্টেমের ঝামেলা। কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, এই, বডি তোলার ব্যবস্থা করো। কালকের আগে তো পোস্টমর্টেম হবে না। শীতের রাতে যত ঝামেলা। একটু ঝুঁকে পড়ে বডিটার মুখ দেখতে পেল প্রদীপ। দেখে আঁতকে উঠল, এই যে জগা! তাহলে ঘরে যে বসে আছে সে কে? পিছন ফিরতেই দেখে জগা দাঁড়িয়ে। মেরে ফেললো বাবু আমাকে, জানেন, বাঁচতে দিল না। যার জীবনে যত রাগ, দুঃখ, অপমান, অবহেলা আছে সব উগড়ে দিল আমার উপরে। এভাবেই তো ওরা ওদের সব না পাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। একটা হত দরিদ্র নিরীহ লোককে মেরে ওরা জয়ের উল্লাস করে। হঠাৎ প্রদীপ শোনে পাশের শোবার ঘরের দরজায় রাজু আর বাড়ির বাকি চাকররা ধাক্কা দিচ্ছে। রাজু এই বাড়িতে প্রদীপের সহকারী। বাবু ঘুমিয়ে পড়েছেন? উঠুন, বাড়ির সামনে মার্ডার হয়েছে, পুলিশ এসেছে। আরে বাবু, দরজা খুলছে না কেন? ওরা আরো জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। প্রদীপ নিথর হয়ে দাঁড়িয়ে আছে, সাড়া দিতে পারছে না। বারবার ডেকে সাড়া না পাওয়ায় কোনো বিপদের আশঙ্কায় ওরা ততক্ষণে শোবার ঘরের দরজা ভেঙে ফেলেছে। প্রদীপ শোবার ঘরে এসে আরও চমকিত হলো। বিছানায় এ কে শুয়ে? এ যে স্বয়ং প্রদীপ। রাজু ও বাকি চাকররা তার হাত ঘষছে, পা ঘষছে। আরে, স্যারের তো নিঃশ্বাস পড়ছে না। কি হলো স্যার? ও মাই গড, স্যার এতগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছে। প্রদীপ জগার দিকে চেয়ে থাকে নির্বাক দৃষ্টিতে। জগা বলল, বাবু, আপনার বাড়িতে আমি কিছু চুরি করতে আসিনি, কিন্তু একটা জিনিস চেয়ে নেব। আপনি কি দেবেন? কি চাও? কি বা দেওয়ার আছে এখন তোমাকে আমার? আপনার দেহটা দেবেন আমায়?
আমার ছেলে মেয়েগুলো এখনো আমার পথ চেয়ে বসে আছে। আমি চলে গেলে সংসারটা ভেসে যাবে। আমার অনেক দিনের শখ বড়লোক হব, আরামের জীবন কাটাবো, যা চাইবো তাই কিনবো। দেবেন আমায় আপনার বডিটা? অনেক দিন বাদে এক পরম শান্তি অনুভব করছে প্রদীপ। চিন্তাহীন মুক্ত পালকের মতো হালকা অনুভূতি। বেশ, নিয়ে নাও আমার শরীর। আমার যা ব্যাংক ব্যালেন্স আছে, কিছু না করেও বাকি জীবনটা তোমার চলে যাবে। রাজু প্রদীপের নাড়ি ধরে চেঁচিয়ে উঠল, স্যারের খুব ক্ষীণ পালস পাওয়া যাচ্ছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো। নার্সিংহোমে নিয়ে গেলে এ যাত্রা বেঁচে যেতে পারেন। প্রদীপ দেখল ওর শরীরটাকে রাজু ও বাকিরা নিচে নিয়ে যাচ্ছে। হেসে বলল, যাও জগা, নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন মুক্ত, পরম শান্তির সমুদ্রে বিলীন হব।